শুভেচ্ছা মাছরাঙা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমাইয়া সাজাদ। অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। এনবিআর ঐক্য পরিষদের ডাকে দেশের সব ভ্যাট, ট্যাক্স ও কাস্টমস হাউজে চলছে শাটডাউন কর্মসূচি, সব কার্যক্রম বন্ধ। এক দশকে পাবনার 1/3 তাঁত বন্ধ, পুঁজির সংকট ও কাঁচামালের দাম বৃদ্ধি কারণ মালিকরা পরিণত হচ্ছেন শ্রমিকে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এনবিআর এর চেয়ারম্যানের অপসারণ সহ 5 দফা দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে দেশের বিভিন্ন স্থানে চলছে শাটডাউন কর্মসূচি। এতে চট্টগ্রাম বন্দর ও বেনাপোল সহ দেশের সব কাস্টমস হাউজ ও শুল্ক স্টেশনের কার্যক্রম বন্ধ রয়েছে, শুধু চালু রয়েছে যাত্রী সেবা। চট্টগ্রামের কার্যক্রম বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সেবা প্রত্যাশীরা। রপ্তানি বন্ধ, জাহাজীকরণে বাধার মুখে পড়ায় আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা। কাস্টমসের কর্মবিরতির প্রভাব পড়েছে মোংলা সমুদ্র বন্দরেও। ব্যাহত হচ্ছে বন্দরে আমদানি রপ্তানি পণ্যের শুল্কায়ন সহ স্বাভাবিক কার্যক্রম। দুপুর 12:30 থেকে বন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু হলেও কর্মবিরতির কারণে শুল্কায়ন হচ্ছে না। প্রায় একই অবস্থা যশোরের বেনাপোল ও চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরেও। শুল্কায়ন না হওয়ায় বন্ধ রয়েছে পণ্য খালাস কার্যক্রম। এনবিআর এবং কাস্টমস কর্তৃক যে শাটডাউন চলছে, এতে সারা দেশব্যাপী ন্যায় হিলিতেও ব্যবসায়ীদের চরমভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। বিশেষ করে ভারত থেকে আমদানিকৃত কাঁচামাল যেসব পোর্টের মধ্যে ঢুকছে এবং যেগুলো এখনও ইন্ডিয়ার ওপারে আছে, আজকে ঢুকতো বা আগামীকালকে ঢুকতো, এই শাটডাউনের কারণে এই কাঁচামালগুলা এই তীব্র তাপদাহে সবটাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এতে ব্যবসায়ীদের চরম ক্ষতি হবে। হিলি স্থলবন্দরের শাটডাউন কর্মসূচির সবশেষ অবস্থা কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের প্রতিনিধি হালিমাল রাজি। এনবিআর এর চেয়ারম্যানের অপসারণের দাবিতে কেন্দ্রীয় ঘোষিত যে কর্মসূচি কমপ্লিট শাটডাউন, সেই শাটডাউন কর্মসূচি কিন্তু দিনাজপুরের হিলি স্থলবন্দরেও কিন্তু চলছে। সকাল থেকে হিলি স্থল শুল্ক স্টেশনের যে কাস্টমস কর্মকর্তা কর্মচারী রয়েছেন, তারা কিন্তু তাদের দপ্তরের প্রধান ফটকে একটি ব্যানার টাঙিয়ে দিয়েছেন। সেই ব্যানার টাঙিয়ে দিয়ে কিন্তু তারা তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তো তাদের এই কর্মসূচি চলার কারণে অনেকে কাস্টমস কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন এখানে, তারা কেউ কেউ আসলেও তারা কিন্তু তাদের কোনো কার্যক্রম, যেটি বিশেষ করে আমদানিকৃত পণ্যের পরীক্ষণ, শুল্কায়ন বা আউটপাস, সেই কার্যক্রম কিন্তু তারা করছেন না। এতে করে কিন্তু বন্দরের কার্যক্রমে একদম মারাত্মক প্রভাব পড়েছে। তাদের এই কর্মসূচির কারণে কিন্তু সকাল থেকেই বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ ছিল, তবে দুপুর 12:30টার পর থেকে বন্দর দিয়ে আমদানি রপ্তানি আংশিকভাবে শুরু হয়। ব্যবসায়ীরা যেটা বলছেন যে আসলে এই দেশের স্বার্থে, বিশেষ করে এই ধরনের পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে কাস্টমসের যে কর্মসূচি সেটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন। এবার উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। পুঁজি সংকট ও কাঁচামালের মূল্যবৃদ্ধি সহ ব্যবসায়িক মন্দায় চরম দুর্দিন চলছে পাবনার ঐতিহ্যবাহী তাঁত শিল্পে। গত 1 দশকে বন্ধ হয়ে গেছে 1/3 তাঁত। বেশিরভাগ তাঁত মালিক পরিণত হয়েছেন শ্রমিকে। হিড়িক পড়েছে পেশা পরিবর্তনের। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। সুজানগরের তাঁত প্রধান গ্রাম কুড়িপাড়ার 50টি পাওয়ারলুমের অন্যতম বৃহৎ এই কারখানায় এখন ভুতুরে পরিবেশ। ব্যবসায়িক মন্দায় বন্ধের পর বিক্রি হয়ে গেছে কারখানার সব পাওয়ারলুম। কাজ হারিয়েছেন 250 শ্রমিক। 10টি তাঁতের মালিক জামি খাতুন এখন অন্য কারখানার শ্রমিক। একইভাবে ক্রমাগত লোকসানে পুঁজি হারিয়ে মালিক থেকে শ্রমিকে পরিণত হয়েছেন শামীম হোসেন। আগে আমারও 6টা তাঁত মেশিন ছিল, লস দিতে যার কারণে আমি আর পারতেছি না, যার কারণে আমি বাদ দিয়ে আমি এখন পরের বাড়িতে আর কি শ্রমিক। সুজানগরের এই গ্রামে 1 দশক আগেও প্রায় সব পরিবারই ছিল তাঁত শিল্পের সাথে সম্পৃক্ত, অথচ এখনকার চিত্র ভিন্ন। ব্যবসায়িক মন্দায় বন্ধ হয়ে গেছে অধিকাংশ তাঁত। আমাদের মেশিন ছিল 10টা, আমরা ব্যবসায় লস খাইছি। লস খাওয়ার পরে মেশিনগুলো সব বিক্রি করে দিয়েছি, অনেক টাকা দিনা হয়ে গেছিলাম। লস সেজন্যই তাঁত বেশি বিক্রি করেছি, বর্তমানে ঘর একবারে খালি।
বিলুপ্ত হয়ে গেছে এই গ্রামের প্রায় 10,000 হস্তচালিত তাঁত, বন্ধ হয়ে যাচ্ছে অনেক পাওয়ারলুম কারখানাও। স্থানীয় তাঁতি নেতৃবৃন্দের অভিযোগ, রং সুতাসহ কাঁচামালের ক্রমাগত মূল্য বৃদ্ধি ও উৎপাদিত পণ্যের ব্যবহার কমে যায় সৃষ্টি হয়েছে এ সংকটের। বিগত 5 বছর আগেও এখানে হস্তচালিত তাঁতের সংখ্যা ছিল প্রায় 10,000, এখন একেবারেই শূন্যের কোঠায়। পাওয়ারলুম 2 বছর আগেও সুজনগর থানায় প্রায় 5,000 ছিল। বিভিন্ন কারণে লোকসানের মধ্য দিয়ে তাঁতিরা সর্বশান্ত হয়ে সে তাঁত এখন 3,000 3,500-এ আসে ঠেকেছে। একই চিত্র জেলার তাঁতপল্লী খ্যাত চাচকিয়া, জালালপুর, নতুন বাজার, কুলুনিয়া, দোগাছি, ন্যাসরাপাড়া সহ বিভিন্ন গ্রামের। এসব গ্রামের অনেক তাঁতি ক্রমাগত লোকসানে ধার দেনায় জর্জরিত হয়ে পালিয়ে গেছে এলাকা ছেড়ে। একসময় এই গ্রামে সবাই তাঁতি ছিল, অনেকেই ঋণগ্রস্ত এবং সার্টিফিকেট মামলায় অনেকেই মনে করেন এই এলাকা থেকে পালিয়ে গেছে, মানে চলে গেছে। তাঁত শিল্পকে রক্ষায় সহজ শর্তে ঋণ, খেলাপি ঋণের সুদ মওকুফ সহ সরকারি সহায়তা দাবি করেছেন তাঁতিরা। উৎপল মির্জা, মাছরাঙ্গা সংবাদ, পাবনা। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় পাবনায় ঐতিহ্যবাহী বনমালী শিল্পকলা কেন্দ্রের আয়োজনে কবি বন্দে আলী মিয়ার জন্মজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্দে আলী মিয়া স্মরণ সন্ধ্যা। গতকাল সন্ধ্যায় বনমালী শিল্পকলা কেন্দ্রের মঞ্চে দেশবরেণ্য পাবনার এই কৃতি সাহিত্যিকের লেখা নিয়ে একক, দ্বৈত ও সমবেত নাচ, গান পরিবেশন এবং কবিতা আবৃত্তি করেন কবি বন্দে আলী মিয়া স্মরণ পরিষদ ও এর কেন্দ্রের শিল্পীরা। এর আগে প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ হাবিবুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অবসরপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান। বক্তব্য দেন নাট্য ব্যক্তিত্ব আব্দুল হান্নান শেলি, পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তার ও কবির দৌহিত্র সাজাদুল ইসলাম। শেভিং ফোম কুল নিবেদিত এই অনুষ্ঠানটি অনেক দর্শক উপভোগ করেন। পাবনায় উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। গতকাল বিকেলে এই উৎসবের উদ্বোধন করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাস চন্দ্র ভদ্র। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ। পরে শহরের শ্রী শ্রী জয় কালীবাড়ি মন্দির, রাধানগর বারোয়ারি মন্দির ও রাধানগর সবুজবাগ ইস্কন মন্দির থেকে আলাদা 3টি রথ যাত্রায় অংশগ্রহণ করেন সনাতন ধর্মানুসারী শত শত নারী পুরুষ। 3টি রথই শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দিনাজপুরের হিলিতে দেশি ধানসহ আমদানিকৃত চাল ও মসুর ডাল অবৈধভাবে মজুদ রাখার দায়ে একটি আমদানিকারক প্রতিষ্ঠানের মালিক ও ম্যানেজারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে উপজেলা প্রশাসন। গতকাল বিকেলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল আহমেদ এই মামলা দায়ের করেন। তিনি জানিয়েছেন, উত্তর বাসুদেবপুর এলাকায় মাইক্রোগ্রেইন এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান অবৈধভাবে ধান, চাল ও ডাল মজুদ করে রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে 149 টন চাল, 32 টন মসুর ডাল ও 1,155 টন ধান মেয়াদের বেশি সময় ধরে মজুতকৃত অবস্থায় জব্দ করা হয়। পরে ওই প্রতিষ্ঠানের 3টি গুদাম সিলগালা করে দেয় উপজেলা প্রশাসন। গাইবান্ধা সদরের দুলাভিটা গ্রামে যুব সমাজের আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে খেলা দেখতে মাঠে ভিড় করেন হাজারো মানুষ। আশেপাশের বিভিন্ন এলাকা থেকে 5টি তান্ত্রিক দল আসে প্রতিযোগিতায় অংশ নেয়। নিজ নিজ মন্ত্র দিয়ে তান্ত্রিকরা মাঠের মধ্যে থাকা পাতারূপী তুলা রাশির কয়েকজন মানুষকে মাঠের মাঝখান থেকে নিজের দিকে টানার প্রতিযোগিতা করেন। যে দল তাদের মন্ত্রের মাধ্যমে পাতাকে নিজেদের দাগের মধ্যে টানতে ও বশ করতে পারবে সেই দলে পয়েন্ট পায়। পয়েন্ট হিসাব করে বিজয়ী ঘোষণা করা হয়। খেলায় বিজয়ী হয় দারিয়াপুর বাজার আবু তাহেরের তান্ত্রিক দল। পরে জয়ী দলকে পুরস্কার দেওয়া হয়। এখনো নিয়ন্ত্রণহীন সারা দেশের ডেঙ্গু পরিস্থিতি। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে গেল মে মাসের তুলনায় জুনে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় 3 গুণ বেড়েছে। গত 24 ঘন্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজন মারা গেছে। ডেঙ্গুর হটজোন বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে 68 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। আক্রান্তরা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। প্রতিদিনই নতুন রোগী ভর্তি হওয়ায় বরগুনার 250 শয্যা জেনারেল হাসপাতালে দেখা দিয়েছে শয্যার সংকট। এতে অনেক রোগীকে থাকতে হচ্ছে মেঝেতে। বাড়তি রোগীর চাপে হিমশিম অবস্থা চিকিৎসক ও নার্সদের। চাঁপাইনবাবগঞ্জে গত 24 ঘন্টায় নতুন করে 15 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে।
বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে সাধারণ রোগীদের সাথে রাখা হচ্ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের। এতে করে অন্য শিশু রোগীদের মধ্যে ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি বেড়েছে কয়েক গুণ। বরিশাল থেকে স্টাফ রিপোর্টার গিয়াসউদ্দিন সুমনের রিপোর্ট। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে এক বেডে 3 থেকে 4 জন রোগীকে থাকতে হচ্ছে। এতে সেবা নিতে আসা রোগীরা পড়েছেন চরম দুর্ভোগে। ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধির সাথে হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা। শিশু ওয়ার্ডে 71 বেডের বিপরীতে ভর্তি আছে 320 জন। এর মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত 23 জন। 2 বাচ্চারই ডেঙ্গু হয়েছে। একজনের বয়স 6 বছর, আরেকজনের বয়স 6 মাস। আজকে 4 দিন যাবত বরিশাল হাসপাতালে আমরা ভর্তি। জ্বর, সর্দি, কাশি, টাইফয়েড, নিউমোনিয়া, ডায়রিয়া রোগীদের সাথে রাখা হচ্ছে ডেঙ্গুতে আক্রান্ত শিশুদের। এতে আতঙ্কিত অন্য রোগীর স্বজনরা। তারা বলছেন এতে অন্য শিশুদের ডেঙ্গুতে আক্রান্তের ঝুঁকি বেড়েছে। আমার বাচ্চার সাথে অন্য বাচ্চার হয়েছে অ্যালার্জি। ওকে যদি 2 বাচ্চা থাকলে তো ওর রোগ আমার বাচ্চা হতে পারে। এই জন্য আমরা আলাদা টেস্ট করি। আমার বাচ্চা নিয়ে আসছি তো ব্লাডে ইনফেকশন। এখন আইসা দেখি যে ডেঙ্গু রোগী একসাথে, এরা তো আমরা আতঙ্কে থাকি। বাড়তি রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড করার কথা ভাবছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের শিশু বিভাগে সরকার স্বীকৃত বেডের সংখ্যা হচ্ছে 71টি, কিন্তু আজকেও আমাদের এখানে 320টি বাচ্চা আছে। বৃষ্টির জন্য বাচ্চা একটু ভর্তি কম, কখনো কখনো আমাদের এটা 400 450 ছাড়িয়ে যায়। এই অল্প জায়গার ভিতরে এত সংখ্যক বাচ্চাদেরকে চিকিৎসা দিতে গিয়ে আমাদের হিমশিম খেতে হয়। তাদেরকে আমরা বিছানা দিতে পারি না, তাদেরকে আমরা যথেষ্ট পরিমাণে সার্ভিস দিতে পারি না। বরিশালে অন্য কোনো বিকল্প ব্যবস্থা নেই, সব রোগী এখানেই আসে, এখানে চিকিৎসা দিতে হয়। কিন্তু এটাকে যদি অবকাঠামোগত উন্নয়ন করা যেত, যদি ভবনের সংখ্যা বাড়ানো যেত, তাহলে আরো বেড বাড়ানো যেত এবং সব রোগী চিকিৎসা ভালো হতো। এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তারা বিষয়টা নিয়ে ভাবছেন। এ মাসে এখন পর্যন্ত 434 জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছে এই হাসপাতালে। মাছরাঙা নিউজ ডেস্ক। দর্শক, কিছুক্ষণ আগে বরগুনা, বরিশাল ও লক্ষ্মীপুরের ডেঙ্গু পরিস্থিতি জানিয়েছেন প্রতিনিধিরা। চিকিৎসা ব্যবস্থার কারণে কিন্তু অনেককেই অন্যত্র রেফার করা হয় এবং রেফার করার মাঝপথেই কিন্তু অনেক রোগী দুর্ঘটনার শিকার হয়ে থাকেন। সরকারি হিসেবে 6 জন মৃত্যুর কথা বলা হলেও বেসরকারি হিসেবে আরও 17 জন অর্থাৎ 23 জনের মৃত্যুর খবর কিন্তু আমাদের কাছে রয়েছে। এদিকে এই বরগুনা জেনারেল হাসপাতালে এই মুহূর্তে 185 জন রোগী ভর্তি রয়েছে। এই নিয়ে এই জেলায় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 2779 জন। এখন এই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা খুবই বৃদ্ধি পেয়েছে। চলতি মাসে 434 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। গত মাসে ছিল 131 জন। তার মানে বরিশাল জেলা এবং বরিশাল মহানগর থেকে যেসব রোগী আক্রান্ত হয়ে ভর্তি হয়, তার চেয়ে বরিশাল বিভাগের 6 জেলা এবং অন্যান্য জেলা থেকে প্রায় 90% রোগী আক্রান্ত হয়ে এই হাসপাতালে ভর্তি হচ্ছে। এছাড়া দেখা যাচ্ছে যে বরিশালে এখন পর্যন্ত এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 5 জন ডেঙ্গু রোগী মারা গেছে। তার মধ্যে 3 জন মহিলা, 2 জন পুরুষ, 1 জন শিশু রয়েছে। জেলা সদর হাসপাতালে গত 24 ঘন্টায় 4 জন ভর্তি হয়েছে। চলতি মাসে প্রায় 14 জন রোগী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছে এবং বর্তমানে চিকিৎসা নিচ্ছে প্রায় 6 জন রোগী। এছাড়াও জেলা সদর হাসপাতালের পাশাপাশি রায়পুর, রামগঞ্জ সদর এবং কমলনগর, রামগতিতেও প্রায় 8 জন রোগী ভর্তি আছে। আমি ডক্টরদের সাথে কথা বলেছি, তারা তেমনি জানিয়েছেন যে জ্বর, কাশি, হাসি নিয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তারা ভর্তি হচ্ছেন। গুঁড়া দুধ আমদানির উপর নির্ভরতা কমানোর আহ্বান জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে মানিকগঞ্জ সদরে জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গবাদি পশুর রোগ প্রতিরোধ টিকাদান কর্মসূচিতে তিনি বলেন, বছরে যত টাকার গুঁড়া দুধ আমদানি করা হয় তা দিয়ে অনেকগুলো চিলিং স্টেশন স্থাপন সম্ভব। এ সময় তিনি মানিকগঞ্জ ছাড়াও পাবনা, সিরাজগঞ্জ ও ভোলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। গেল 17 বছরে দেশের অর্থনীতির সৃজনশীলতা ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে সিলেটের মেন্দিবাগ এলাকার জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে সিলেট বিজনেস ডায়ালগ অনুষ্ঠানে তিনি আরও বলেন, ব্যবসাকে রাজনীতির বাইরে রাখতে হবে। ক্ষমতায় এলে 18 মাসে 1 কোটি মানুষের কর্মসংস্থান করার কথাও বলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের বিভিন্ন স্তরের ব্যবসায়ী ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আগামী বছরের ফেব্রুয়ারিতে দেশের মানুষ একটি নির্বাচিত সরকার পাবে বলে আশাবাদ জানান কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমেন ফারহানা। গতকাল বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার খড়িয়ালা বালুর মাঠে আয়োজিত কর্মী সভায় তিনি আরও বলেন, গেল ১৬ বছর ধরে বিএনপির উপর নানাভাবে নির্যাতন করেছে আওয়ামী লীগ সরকার। দেশের মানুষ তার পছন্দের মানুষকে ভোট দিতে পারেনি, তবে এখন দেশের রাজনৈতিক পরিবেশ অনেকটাই ভালো। সভায় উপজেলা ও জেলা পর্যায়ের বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনায় বিদেশি হস্তক্ষেপ এবং রাখাইন করিডোর চালুর উদ্যোগ বন্ধ সহ 4 দফা দাবিতে দেশের বিভিন্ন জেলায় রোড মার্চ ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সহ বিভিন্ন বামপন্থী রাজনৈতিক দল। সকালে সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণের ব্যানারে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন বিভিন্ন বাম সংগঠনের নেতাকর্মীরা। পরে সেখান থেকে চট্টগ্রাম বন্দর অভিমুখে শুরু হয় রোড মার্চ। এর আগে গতকাল কুমিল্লায় রোড মার্চ করে জাসদ। ঢাকার জাতীয় প্রেস ক্লাব থেকে এই রোড মার্চ শুরু করে দলের নেতাকর্মীরা। এদিকে রোড মার্চের সমর্থনে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব এলাকায় অনুষ্ঠিত হয়েছে সংহতি সমাবেশ। চট্টগ্রাম বন্দর কাউকে দেওয়া হবে না, করিডোর কাউকে আমরা দেব না, সুস্পষ্ট ঘোষণা দেন। তা না হলে কিন্তু অতীতে যারা ছিল তারা ঠেলা সামলাইছে, সেই ঠেলা আপনাকেও সামলাইতে হবে। মাছরাঙা টেলিভিশনে সংবাদ প্রকাশের পর অবশেষে টনক নড়েছে কক্সবাজার জেলা প্রশাসনের। কলাতলির ডিভাইন বিচ পয়েন্টে খাল কেটে সৈকতকে দ্বিখণ্ডিত করার পর কোনো ব্যবস্থা না নিলেও এখন খালটি ভরাটের কাজ শুরু হয়েছে। এতে স্বাভাবিক রূপ ফিরে পাচ্ছে সৈকত। সুনীল বড়ুয়ার পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। খাল কেটে দীর্ঘদিন ধরে হোটেল ও গার্মেন্টস কারখানার ময়লা পানি সমুদ্রে ফেলার পরও প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করে আসছিল কক্সবাজারের বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠন। তাদের অভিযোগ, প্রশাসনের অবহেলার সুযোগে ময়লা পানি সরাসরি সমুদ্রে ফেলা হচ্ছে। সেই দূষিত পানিতে পর্যটকরা দিনের পর দিন গোসল করলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছিল না। আমাদের হাজার হাজার পর্যটক এই সমুদ্রের পানিতে গোসল করতে নামে, তারা জানে না এই ময়লা দুর্গন্ধময় এবং গার্বেজের পানি যে এখানে সাগরের পানিতে মিশতেছে। তো স্থানীয় প্রশাসন, যে সমস্ত দুর্বৃত্তরা এই অপকর্মের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে কার্যকরী দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে, এটা আমরা প্রত্যাশা করি। এ নিয়ে মাছরাঙা টেলিভিশন সংবাদ প্রচার করলে বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসে। প্রতিকারে তারা আজ ভোর থেকে ওই খাল ভরাট শুরু করে। অবৈধভাবে সৈকত কেটে খাল বানানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন প্রশাসন। যে নালাগুলো তৈরি করা হয়েছিল সেই নালাগুলো আপাতত বন্ধ করে দিচ্ছি সাময়িকভাবে, এবং এটা স্থায়ী সমাধানের জন্য হয়তো পৌরসভার পক্ষ থেকে পরবর্তীতে মূল ড্রেনের সাথে যাতে সংযোগ করে দেওয়া যায়, সেটার জন্য আমরা হয়তো পরবর্তীতে পৌরসভাকে ব্যবস্থা নিতে বলবো। আসলে যারা অভিযুক্ত তাদেরকে আমরা আইডেন্টিফাই করছি, আইডেন্টিফাই করবো, তাদেরকে আমরা নোটিশ দেবো, নোটিশের পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব পৌরসভার পক্ষ থেকে। সম্প্রতি সাগর পাড়ে ডিভাইন ইকো রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট ও প্যাসিফিক বিচ ক্যাফে নামের দুটি প্রতিষ্ঠান পানির স্বাভাবিক গতিপথ পরিবর্তন করে একটি কৃত্রিম খাল তৈরি করে। এতে বালিয়াড়িতে ভাঙন দেখা দেয়। পাশাপাশি হোটেল, মোটেল, রেস্তোরাঁর ময়লা আবর্জনা ও কাদা পানি সরাসরি সাগরে গিয়ে পড়ে ও পরিবেশ দূষিত করে। এই অবস্থা পরিবর্তনে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। বালিয়াড়ি পুরো ভরাট করে সৈকতকে আগের অবস্থায় ফিরিয়ে এনে পর্যটকদের একটি সুন্দর পরিবেশ উপহার দেওয়া হবে, এমন প্রত্যাশা সবার। সিফাত রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক। মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত ও 16 জন আহত হয়েছেন। গেল রাত 3টার দিকে হাসারা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, হামদান এক্সপ্রেস বাসটি যশোর থেকে ঢাকা যাওয়ার পথে সামনে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে বাস ও ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে গিয়ে পড়ে। ঘটনাস্থলে বাস যাত্রী জিলুর রহমান ও মোহাম্মদ জালাল নিহত হন। পরে ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে বাসের যাত্রী আব্দুল হালিম ও ট্রাক চালকের সহযোগী হাবিব মারা যান।
নোয়াখালীর চাটখিলে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসার শিক্ষককে গণপিটুনি দিয়ে যৌথ বাহিনীর হাতে সোপর্দ করেছেন স্থানীয়রা। গেল বুধবার রাতে মাদ্রাসার আবাসিক কক্ষে ডেকে নিয়ে এক শিক্ষার্থীকে ধর্ষণ করে শিক্ষক সাখাওয়াত উল্লাহ। বিষয়টি ভুক্তভোগী শিক্ষার্থী অন্য শিক্ষকদের জানালে আশেপাশের লোকজনের মধ্যেও জানাজানি হয়। পরে ওই শিক্ষককে আটক করে গণপিটুনি দিয়ে আটকে রাখে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষককে উদ্ধার করে সেনাবাহিনী ও পুলিশ। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে চাটখিল থানায় মামলা করেন শিক্ষার্থীর মা। গ্রামগঞ্জের মাঠে মাঠে চলছে ফুটবলের উন্মাদনা। যুব সমাজকে মাদক ও মোবাইল ফোনের আসক্তি থেকে দূরে রাখতে মুন্সিগঞ্জের শ্রীনগরে অনুষ্ঠিত হল মিনিবার ফুটবল টুর্নামেন্ট। এতে চ্যাম্পিয়ন হয়েছে কেওটখালী সুপার জায়ান্ট দল। মুন্সিগঞ্জ প্রতিনিধি বাসিরউদ্দিন জুয়েলের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। শ্রীনগরের কেওটখালী বাস স্ট্যান্ড সংলগ্ন মাঠে গ্রামীণ পরিবেশে শুরু থেকেই জমে ওঠে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। কেওটখালী কিংস ও সুপার জায়ান্টের মধ্যকার এই লড়াই ছোট ছোট পাসে নান্দনিক ফুটবল দর্শকদের মন কেড়ে নেয়। গ্রামের এই টুর্নামেন্টে দর্শকদের উপস্থিতি জানান দেয় ক্রিকেটের ভিড়ে অনেকটা আড়ালে চলে যাওয়া ফুটবল এখনো জনপ্রিয়তার শীর্ষে। আমাদের এই খেলা খুব ভালো লাগতেছে, আমাদের দেখা এইরকম খেলা জানি আরো সারা হয়, আমরা চাই এটা। অন্তরস্থল থেকে চেষ্টা করেছি যাতে ভালো কিছু সফলতা আনতে পারি, ইনশাআল্লাহ আমরা পেরেছি। খেলাধুলায় বারে বল, মাদক ছেড়ে মাঠে চল। প্রতি বছরই হয়, আমরা মাঠে খেলছি, স্পোর্টস খেলাগুলা দিছি, এটা সবসময় হয়। আমাদের জেলা প্রশাসনের কাছে জানাবো, আমাদের কেওটখালী একটা মাঠের খুব প্রয়োজন। কোনায় কোনায় আমাদের প্লেয়ার খেলতে পারে না। কোনো আনুষ্ঠানিক অনুশীলন ছাড়াই গ্রামের তরুণ খেলোয়াড়দের ক্রীড়াশৈলী দেখে মনে হয় তারাই হতে পারে আগামী দিনের মেসি রোনালদো। শুধু প্রয়োজন একটু যত্ন, একটু পৃষ্ঠপোষকতা। এত ছোট একটা টুর্নামেন্টের মধ্যে যে এত সুন্দর করে এদের পৃষ্ঠপোষকতা আমাদের খুবই ভালো লাগছে। যারা খেলাটা ছাড়ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর এলাকাবাসীকে অসংখ্য ধন্যবাদ খেলার পরিচালনা এত সুন্দরভাবে করার জন্য। আমরা দীর্ঘ সময় পরে হলো আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমাদের মাঝে যেন খেলাটা সব সময় চলমান থাকে। নতুন ফুটবলার তৈরির পাশাপাশি যুব সমাজকে মাদক ও মোবাইল ফোনের আসক্তি থেকে দূরে রাখতেই প্রতি বছর এমন ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা। ভালো খেলার জন্য হয়, ভালো প্লেয়ার আমাদের এই শ্রীনগর থেকে তৈরি হয়, এই প্রত্যাশায় এই খেলাটা আমি পরিচালনা করি প্রতি বছর। মূল উদ্দেশ্য এটাই, যে এটা একটা আনন্দের জায়গা এবং সবাইকে অ্যাকুমুলেট করা যায় এবং ছেলেবেলেদেরকে খেলামুখী যদি করা যায় তাহলে ভবিষ্যতে অন্তত খারাপ জায়গাটা থেকে খারাপ দিকে যাওয়ার থেকে অন্তত ছেলেবেলে বাঁচবে। কেওটখালী যুব সমাজ আয়োজিত এই টুর্নামেন্টে 16টি দল অংশ নেয়। গতকাল শুক্রবার ফাইনালে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র থাকে। টাই ব্রেকারে কেওটখালী কিংসকে 2-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কেওটখালী সুপার জায়ান্ট। পরে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। এনবিআর ঐক্য পরিষদের ডাকে দেশের সব ভ্যাট, ট্যাক্স ও কাস্টমস হাউজে চলছে শাটডাউন কর্মসূচির সব কার্যক্রম বন্ধ। এক দশকে পাবনার 1/3 তাঁত বন্ধ। পুঁজির সংকট ও কাঁচামালের দাম বৃদ্ধি কারণ মালিকরা পরিণত হচ্ছেন শ্রমিকে। ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি। মে মাসের চেয়ে জুনে আক্রান্তের সংখ্যা প্রায় 3 গুণ। বরিশাল হাসপাতালের সাধারণ রোগীদের সাথেই থাকছে ডেঙ্গু রোগী। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।